হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলে আসছি আমাদের ভার্সিটির ক্র্যাক করার যে সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার সে বায়োলজির অ্যাডমিশন হ্যাক্স নিয়ে। তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এই ভিডিওগুলো করছি বা আমাদের কেন এই ভিডিওগুলো পরীক্ষার আগেই দেখা উচিত। একটা খুব কমন কনসেপ্ট যেটা আমাদের পরীক্ষার আগে জানা উচিত, কথা হচ্ছে শস্ত্র বড় নাকি শাস্ত্র বড়। এর মানে তোমার কাছে ওয়েপন কি পরিমাণ বেশি আছে এটা ইম্পর্টেন্ট, নাকি তোমার কাছে বেশি পরিমাণ নলেজ আছে এটা ইম্পর্টেন্ট। তা আমরা বলি কি, শস্ত্র কখনো শাস্ত্র ছাড়া কাজ করে না, বা শাস্ত্র কখনো না শস্ত্র বিনাও কোনো কাজে আসে না। এই কথাটার মানে যখন তুমি কোনো ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমার আগে সেই ভর্তি পরীক্ষার প্রশ্ন রিলেটেড বা কী ধরনের প্রশ্ন হয় তার একটা বিস্তারিত জ্ঞান থাকা দরকার। আমরা শুধু পড়েই গেলাম কিন্তু এটা বুঝলাম না পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে বা আমরা কিভাবে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবো, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ প্রিপারেশনের আউটপুট আমরা যা ভাবছি তার থেকে কমে আসবে। তো আমি আজকে কথা বলছি, আমার নাম শুভ, সাথে থাকবো তোমাদের সম্পূর্ণ অ্যাডমিশন জার্নি নিয়ে অ্যাজ এ বায়োলজি ইনস্ট্রাক্টর। চলো প্রথমে আমরা যাচ্ছি আমাদের ভার্সিটি কোন কোন পরীক্ষাগুলোতে বায়োলজির সরাসরি ইম্প্যাক্ট আছে। তোমরা এখানে তোমাদের পছন্দের বা আকাঙ্ক্ষার সে ভার্সিটির নামগুলো দেখতে পাচ্ছ। আমাদের সময় নাই এই 7-8টা ভার্সিটি দিয়ে কখনো কম্পাইল করা যেত না। আমাদের সময় দেখা যেত আমরা 17, 18, 19, 20, 23 ভার্সিটি নিয়ে কাজ করতাম। ভাগ্য ভালো এখানে গুচ্ছ চলে এসছে এবং আমরা বেঁচে গেছি আর কি। গুচ্ছ থাকার কারণে আমাদের প্রিপারেশনের টোটাল যে কোয়ান্টিটিটা একটু শর্ট হয়ে এসছে। তাহলে চলো প্রথমে আমরা দেখি নেই যে কোয়েশ্চেনের প্যাটার্ন কেমন চলে আসে। নাম্বার 1, সবার আগে তোমাদেরকে এটা আমি দেখাবো, সবার খুব কমন কোয়েশ্চেন থাকে যে শুভ ভাই আমাদের কখন রিটেনের প্রিপারেশন নেওয়া উচিত, কখন আমাদের এমসিকিউ প্রিপারেশন নেওয়া উচিত। ফর ইওর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড এ নলেজ গেস্টার, প্রথমে আমরা এটা দেখি যে আমাদের রিটেন পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ডিউর যে প্রিপারেশন সেটা। কারণ খেয়াল করে দেখো, ডিউতে রিটেন আর এমসিকিউ প্রায় সমান পরিমাণ মার্কস ক্যারি করে। এরপর আমরা চলে যাব জগন্নাথ, যেখানে এমসিকিউর পরিমাণ তুলনামূলক অনেক কমে গেছে এবং রিটেনের মার্কস এমসিকিউ সমান হয়ে গেছে। 2 এবং সবার লাস্টে আসে খুলনা বি ইউনিট। এটা একটু স্পেশাল ইউনিট, কারণ এখানকার বায়োলজি কোয়েশ্চেনগুলো খুবই আদরে হয়, অনেক ভালো হয়, অ্যান্সার করতে খুব চমৎকার লাগে এবং এখানে এমসিকিউ 15টা এবং রিটেন 10টা। এটা ছাড়া কিন্তু বাকি যত জায়গায় তুমি বায়োলজিকে অ্যাজ এ টুল, অ্যাজ এ ওয়েপন ইউজ করছো তোমার র্যাঙ্ক বাড়ানোর জন্য বা পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য বা সামনে রেজাল্ট আনার জন্য, তোমাদের কিন্তু কারো রিটেন নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। এর মানে আউট অফ দিস হোল ভার্সিটি লিস্ট আমাদের ম্যাক্সিমাম প্রিপারেশন হতে হবে এমসিকিউ বেসড। রিটেনের জন্য আমরা খুব বেশি হাহুতাশ করব না, খুব বেশি প্যানিক করব না, কারণ দেখতেই পাচ্ছি ম্যাক্সিমাম ভার্সিটিসগুলোর মধ্যেই এমসিকিউ প্রবণতার পরিমাণ বাড়ছে এক্সেপ্ট 3টা, এবং এই 3টা ভার্সিটি রিটেনের প্যাটার্ন একদম সেম। তারা একদম এইচএসসিতে তোমরা যে ক খ উত্তর করতা, তোমরা যে ক এবং খ প্রশ্নের উত্তর করতা, সেই ক খ প্রশ্নের আদলে প্রশ্ন করা হয়। যেমন লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়, কেন নগ্নবীজের 3টা বৈশিষ্ট্য লিখো, একদম সিমিলার লাইক প্যাটার্নের প্রশ্নই বারবার আসছে। তাহলে এখানেও ক খ লেভেলের প্রশ্ন আসছে, এখানেও ক খ লেভেলের প্রশ্ন আসছে। এর মানে এইচএসসির জন্য যারা ভালো করে প্রিপারেশন নিয়েছিলে বায়োলজিতে, তাদের কিন্তু রিটেনের জন্য ভার্সিটিতে এসে খুব বেশি প্যানিক করার জায়গা নেই। এখন হলো আমরা যে এখানে যতগুলো মার্কস দেখতে পাচ্ছি, এর মধ্যে আমার সবথেকে ফেভারিট, অ্যাজ এ আই এম এ মেডিকেল এক্সপিরিয়েন্স বিফোর, আমার জন্য সবথেকে পছন্দের ছিল জাহাঙ্গীরনগর ডি ইউনিট। কেন জাহাঙ্গীরনগর ডি ইউনিট আমার জন্য খুব প্রিয়? জাহাঙ্গীরনগর ডি ইউনিটে বোটানি থেকে প্রশ্ন আসে 22টা আর জুলজি থেকে প্রশ্ন আসে 22টা। অনেক বছর দেখা গেছে 23-21 হয়েছে, অনেক বছর দেখা গেছে 24-20 হয়েছে, বাট ম্যাক্সিমাম টাইম এটা 22-22 মেনটেন করেই চলেছে। এবং ভালো দিক হচ্ছে এটা, এই প্রিপারেশনটা সম্পূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ। মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ এই কথাটার মানে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন দেওয়া হয়, মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই ক্লাস মেনটেন করা হয়, সেম ক্লাস কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিট মেনটেন করে। তোমরা যারা যারা মেডিকেলের জন্য পরীক্ষা দিবা, মেডিকেলের জন্য সামান্য হলো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটের অনেক বেশি উপকার হবে। এরপর আসি ঢাকা ভার্সিটি, সবার পছন্দের ঢাকা ভার্সিটি। চান্স পাওয়া একটা স্বপ্ন, কি পড়বো আমি জানি না, কিন্তু আমার চান্স পাওয়া লাগবে, আমার পড়া লাগবে, এরকম একটা বিষয় আমারও ছিল তোমার মতো ছোটবেলায়। ঢাকা ভার্সিটির মূল বিষয় হলো ঢাকা ভার্সিটির যে 15টা এমসিকিউ, এটা দেখা গেছে
ম্যাক্সিমাম সময় আমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো থাকে সেই বোর্ড কোয়েশ্চেন থেকে প্রায় কমন চলে আসে, প্লাস আমাদের যে প্রিপারেশন বুকটা পাওয়া যায় সেই প্রিপারেশন বুক থেকে গত কয়েক বছরে একদম 100% কমপ্লিট একদম কমন পাওয়া গেছে কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো যাদের যাদের প্রিপারেশন বুক খুব ভালো করে পড়া হবে, সাথে হচ্ছে প্রিপারেশন বুকের হেডলাইন, লাল লাইন বা বোর্ড লাইনগুলো যেগুলো আছে সেই বোর্ড লাইনের সাথে যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করা হয় তাহলে ঢাকা ভার্সিটি 100% এমসিকিউ তোমার কমন আসবে। জাহাঙ্গীরনগরের ব্যাপারে কথা বলে ফেলেছি, জগন্নাথের ব্যাপারে একটু কথা বলি। জগন্নাথের প্রশ্ন না একদম ডিউর মতো করেই ফলো করা হয়, কোনো ব্যতিক্রম দেখা যায় আজ পর্যন্ত দেখা যায় নাই। তাহলে ঢাকা ভার্সিটির জন্য যদি তুমি প্রিপারেশন বুক আর বোর্ড কোশ্চেনগুলো সলভ করো তাহলে একই সাথে জগন্নাথের প্রিপারেশনও তোমার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে যাব অ্যাটিপিক্যাল ভার্সিটি রাজশাহী, কারণ আজ পর্যন্ত আমরা যতগুলো পরীক্ষা দিয়েছি সেখানে দেখা যায় ভুল করলে নেগেটিভ মার্কিং হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা যারা যারা দিবা তারা দেখবা প্রতি একটা কোশ্চেন ভুল করার জন্য তোমার 0.25 মার্কস করে কাটবে। এই কথাটার মানে তুমি যদি 4টা ভুল করো তাহলে 4টা ভুলের জন্য তোমার 1 মার্কস কাটা হয়। সব ভার্সিটির ধান্দা, সব সরকারি পরীক্ষার ধান্দা শুধু নাম্বার কাটা। এই একটা ভার্সিটির একমাত্র উদ্দেশ্য বা একমাত্র পরিকল্পনা দেখা গেছে ওরা প্রত্যেকটা এমসিকিউ ঠিক করলে তোমাকে 1.25 করে দিবে। এটা খুবই অ্যাটিপিক্যাল, দেখা যায় না, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন তুমি প্রত্যেকটা প্রশ্ন ঠিক করলে প্রতি প্রশ্নের জন্য 1.25 করে পাবা, এবং একই সাথে প্রতিটা প্রশ্ন ভুল করলে তার জন্য মাইনাস মার্কিং যাবে কত, 0.25 পার কোয়েশ্চেন। এর মানে ওরা যেমন তোমাকে নেগেটিভ মার্কিংও করছে, একই সাথে তারা তোমার কারেক্ট অ্যান্সারের জন্য পজিটিভ মার্কিংয়ের নাম্বার কিন্তু দিচ্ছে। ভেরি গুড। চট্টগ্রামের প্রশ্ন একটু অ্যাটিপিক্যাল হয় এবং দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় সময় ফুল সিলেবাস থেকেও কোয়েশ্চেন দিয়ে রাখে। তো মাথায় রাখবা যারা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট থাকবে তারা হয়তো এখানে একটু অ্যাডভান্টেজ পাবে, বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 25টা প্রশ্ন হয় তার মধ্যে দেখা যাবে 21টা শর্ট সিলেবাস থেকে আসছে, 21টা দেখা যাবে শর্ট সিলেবাস থেকে আসবে, কিন্তু বাকি যে 4টা কোশ্চেন থাকবে সেই 4টা কোশ্চেন ফুল সিলেবাস বা এক্সট্রা সিলেবাস ফলো করে আসে। তো যারা যারা একটু এক্সট্রা সিলেবাস আগে থেকে খাটাখাটি করেছো তারা একটু এখানে অ্যাডভান্টেজ পাবা। কুমিল্লাতে চলে আসি। এই কুমিল্লা জিএসটি এবং কৃষি এই দুই জায়গার বায়োলজি কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয়, কিন্তু প্রিপারেশন বুকের উপরে এখানে কোনো ওষুধ নাই। প্রিপারেশন বুক যারা যারা ফলো করবা তাদের জিএসটি ক্র্যাক করা খুব ইজি হয়, কারণ কুমিল্লার প্রশ্ন তাদের কোয়েশ্চেন ব্যাংক মেনটেন করেই চলে, খুব কঠিন না, খুব সোজা না, পড়লে পারা যায়, মেডিকেলের লেভেলেও না। আবার ঢাকা ভার্সিটির মতো খুব ইজিয়ার কোয়েশ্চেনও দিচ্ছে না তোমাকে ট্যাপে ফেলার জন্য, জেনারেলাইজড কোয়েশ্চেন দিবে। বাট গুচ্ছের অ্যাডভান্টেজ হচ্ছে যদি কারো বায়োলজির প্রিপারেশন ভালো থাকে সে গুচ্ছে অনেক বেশি নাম্বার তুলতে পারবে, আবার যার বায়োলজি প্রিপারেশন খারাপ তার গুচ্ছে কিন্তু বায়োলজিতে অনেক বেশি নাম্বার ফল করে যাবে। কারণ এই সবগুলো ভার্সিটির মধ্যে যদি আমি তোমাকে বলি যে কাদের প্রশ্ন সব থেকে স্ট্যান্ডার্ড বেশি, উত্তরে জাহাঙ্গীরনগরের কোশ্চেন সব থেকে স্ট্যান্ডার্ড বায়োলজি কোশ্চেন হয়, আর আরেকটা হয় জিএসটি, গুচ্ছতে বায়োলজি কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড হয়। বাকিগুলোতে প্রশ্নের প্যাটার্ন ইনভ্যারিয়েবলি চেঞ্জ করে। বাট আমি আবারও বলছি যাদের প্রিপারেশন বুক খুব ভালো করে পড়া থাকবে তাদের জন্য বায়োলজির যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা ক্র্যাক করা ইজ ভেরি মাচ ইজি। আমি যদি আমার পরীক্ষার কথা বলি, আমার পরীক্ষাতেও আমি যত জায়গায় পরীক্ষা দিয়েছি, যত জায়গায় চান্স পেয়েছি, সবগুলো জায়গাতেই আমি শুধু প্রিপারেশন বুক ডিপেন্ডেন্ট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছিলাম। কারণ একটা ভর্তি পরীক্ষার আগের রাতে গাজী আজমল, আবুল হাসান সম্পূর্ণ পড়ে যাওয়া ইজ ভেরি মাচ টাফ। কিন্তু চোখ বুলানোর জন্য হলো একটা ছোট বই দরকার, সে চোখ বুলানোর জন্য প্রিপারেশন বুক গিভস এ টোটাল ব্লেসিংস ওভার আদার বুকস ইন দিস ইন্ডাস্ট্রি, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা এখন চলে যাচ্ছি একটু টাইপগুলো নিয়ে কথা বলি। কেন এগুলো বলছি, এগুলো তোমরা কিন্তু যারা যারা বই পেয়ে গেছো অলরেডি তাদের বইয়ের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে এগুলো আছে অলরেডি। তারপর আমি কয়েকটা টপিকের উপর তোমাদের একটু ফোকাস করতে বলবো ফর গেটিং বেটার মার্কস ইন দ্য বায়োলজি এক্সামস। নাম্বার 1, দেখো এখানে কোষের শ্রেণীবিন্যাস, দেহ কোষ, জনন কোষের কথা বলছে, কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়েছে ভর্তি পরীক্ষায় রাইবোজোম থেকে, মাইটোকন্ড্রিয়া থেকে, ক্লোরোপ্লাস্ট থেকে এবং হচ্ছে লাইসোজোম থেকে তুলনামূলক বেশি প্রশ্ন আসতে দেখা গেছে। সাইটোপ্লাজম ও অঙ্গাণু, নিউক্লিয়াস আর ক্রোমোজোম থেকে যে প্রশ্নগুলো সেগুলো খুবই সোজা, কিন্তু ক্রোমোজোমের যে সংখ্যা আছে
সেই ক্রোমোজোমের সংখ্যা থেকেই পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন আসছে, আর ক্রোমোজোমের গঠন থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি এসছে। এরপর আমরা চলে যাব নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডে যদি তোমরা শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডের গঠন ঠিকমতো পারো, নিউক্লিক অ্যাসিডে কি আছে, আর তোমরা যদি ডিএনএর যে ওয়াটসন ক্রিক আছে, ডিএনএর যে ওয়াটসন ক্রিক আছে, সেই ওয়াটসন ক্রিক যদি তোমরা ভালো করে পড়ে ফেলো, তাহলে আমার মনে হয় না তোমার ভর্তি পরীক্ষায় খুব বেশি ঝামেলা হওয়ার কথা। এগুলো থেকে ম্যাক্সিমাম সময় কমন আসে ওয়াটসন ক্রিক। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন থেকে খুব ইজি কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় আসে, ইজি কোয়েশ্চেন্স, এগুলো নিয়ে খুব বেশি প্যাচায় না। এবং তোমরা যারা যারা ক্লাস ফলো করবা, ক্লাস নোটে যা কিছু থাকবে, ক্লাস নোটে যা কিছু থাকবে তা ফলো করলে দেখা যাবে তোমাদের এর বেশি কিছু পড়ার প্রয়োজন আসলেই পড়ে না। আর জেনেটিক কোড তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না। অনেক কাল আগে যখন পুরাতন সিলেবাসে পরীক্ষা হতো তখন জেনেটিক কোড থেকে প্রশ্ন আসতো, বাট ইদানিংকালে জেনেটিক কোড থেকে প্রশ্ন আসা খুবই কমে গেছে। জিনের ডেফিনেশন এসব ছাড়া পরীক্ষা খুব বেশি প্রশ্ন আসে না। এই গেল চ্যাপ্টার 1। এখন এখানে যে সবগুলো আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোষ চক্র। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, গত 7-8 বছরে 3-4টা প্রশ্ন চলে আসছে কোষ চক্র থেকে। এরপর যেটা মাইটোসিস আছে, মাইটোসিসের মোট 3টা জায়গা থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। একটা হচ্ছে প্রোফেস, আর একটা হচ্ছে মেটাফেস, আর একটা হচ্ছে অ্যানাফেস। এই 3 জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। হোয়াট অ্যাবাউট মিওসিস? আমি তোমাকে বলবো মিওসিসের জন্য প্রিপারেশন বুক খুব ভালো করে পড়বা, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায়। এটা থেকে রিটেন যেমন অনেক বেশি আসে, এবং এমসিকিউ অত বেশি আছে। ক্রসিং ওভার ফলস আন্ডার মিওসিস, এখানে আলাদা করে দেখিয়েছে, বাট ক্রসিং ওভার ইজ এ পার্ট অফ মিওসিস। মিওসিসের আমাদের একটা ধাপ আছে প্যাকাইটিন, সেই প্যাকাইটিন ধাপের মধ্যেই ক্রসিং ওভার ঢুকে যায়। তো ক্রসিং ওভারের জন্য আলাদা করে খুব বেশি পড়তে হয় না, শুধু ক্রসিং ওভারটা তুমি যদি প্যাকাইটিন দশায় পড়ে ফেলতে পারো না, তোমার মোটামুটি কোষ বিভাজন সম্পর্কে আর বেশি কিছু পড়ার নাই। এখন আসেন ভাইরাস, ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়ার পরজীবী। যদি আমি তোমাদের বয়সে থাকতাম তবে আমি একটা কাজ করতাম, বা তোমার বয়সে আমি যেটা করে আসছি ওটাই বলি, সেটা হচ্ছে আমি সবার আগে ব্যাকটেরিয়া ধরতাম। কারণ ব্যাকটেরিয়া থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা ভার্সিটিতে 1টা বা 2টা প্রশ্ন হবে, এবং এটা যদি জাহাঙ্গীরনগর ভার্সিটি হয় তাহলে তুমি 3-4টা কোয়েশ্চেনও পেয়ে যেতে পারো ফ্রম দ্য ব্যাকটেরিয়া, প্রশ্ন আসবেই। তাহলে ব্যাকটেরিয়ার সব কিছু সবার আগে শেষ করবা, কোয়েশ্চেন ব্যাংকের প্রত্যেকটা প্রশ্ন সলভ করবা। পাশে আমি লিখে দিচ্ছি, কোয়েশ্চেন ব্যাংকের ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবে ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া থেকে তোমার প্রশ্ন নর্মালি মিস হবে না। বাট আবুল হাসান স্যারের বই ধরে যদি পড়তে যাও তাহলে নলেজ অনেক বেশি বাড়বে, কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় সমান, কারণ আবুল হাসান স্যার বই সমুদ্রের মতো করে সব কিছু লিখেছে, যা আমার সব কিছু লাগে না। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইরাসের রোগ, এটা একটা, সাথে হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। একটা হচ্ছে ভাইরাসের রোগ আর একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, দুইটা সেমের জিনিসের মধ্যে পড়ে। এখানে কোন ভাইরাস দিয়ে কোন রোগ হয় এটাই জিজ্ঞেস করা হয়েছে, এবং এটাই পরীক্ষায় দেখা যায় সব থেকে বেশি আসে। এই ভাইরাস এই রোগের পেছনে কোন ভাইরাস দেয়, ওই রোগের পেছনে কোন ভাইরাস দিয়ে, ডেঙ্গু রোগের কারণে কি হয়, ডেঙ্গু রোগের পেছনে কোন ভাইরাস দেয়, চিকুনগুনিয়ার জন্য আরএনএ ভাইরাস নাকি ডিএনএ ভাইরাস, চিকুনগুনিয়াতে কি হয়, এইডসে কি হয়, হেপাটাইটিসে কি হয়। দেখা যায় কি ডিজিজটাই পরীক্ষায় সব থেকে বেশি আসে। তো যেহেতু ভাইরাস অনেক বেশি বড়, আমি তোমাকে যদি বলি সবার আগে তুমি ভাইরাসের কি শেষ করবা, সবার আগে তুমি ভাইরাসের ডিজিজ শেষ করবা। ডিজিজ শেষ করার পর তুমি ভাইরাসের গঠন খুব ভালো করে পড়বা। যদি ডিজিজ আর গঠন তোমার খুব ভালো করে শেষ হয়ে যায় তবে তুমি ভাইরাস নিয়ে চিন্তামুক্ত থাকতে পারো যে তোমার বছরে তোমাকে আর বেশি নাড়াচাড়া করাবে না, দ্যাটস এনাফ ফ্রম দ্য ভাইরাস। কিন্তু ম্যালেরিয়া নিয়ে কী করবো? ম্যালেরিয়া কিন্তু আমাদের এইচএসসিতে সবারই মানে দুঃখের শেষ নাই। এখন আমিও যদি বলি আমার এইচএসসি পরীক্ষার সময় কী অবস্থা ছিল, তাহলে তোমার সামনে আমি যত স্মার্ট সাজি না কেন, আমার এইচএসসি পরীক্ষার সময় কিন্তু ম্যালেরিয়া আমাকে অনেক কষ্ট দিয়েছে, মনে থাকতো না আর কি ম্যালেরিয়া জিনিসটা। বাট আমি তোমাকে সাজেস্ট করবো ম্যালেরিয়ার যে শ্রেণীবিন্যাস আছে সেই শ্রেণীবিন্যাসের সাথে তোমাদের একটু ভালো করে পড়তে হবে এরিথ্রোসাইটিক সাইজোগনি। যদি শ্রেণীবিন্যাস এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি তুমি খুব ভালো করে পড়ে ফেলতে পারো, তবে আমার যেটা মনে হয় তোমার ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন মিস করার সম্ভাবনা খুবই কমে যাবে,
এবং তুমি আশা করি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা। তাহলে চলে গেল এরিথ্রোসাইটিক সাইজোগনি পর্যন্ত। চলে যাই আমরা নগ্নবীজি আবৃতবীজি। আমি তোমাকে একটু ভালো করে বলবো আবৃতবীজির যে ক্লাসিফিকেশনসগুলো আছে, পাতা কেমন, মূল কেমন, এবং ওখানে যত ফল কেমন হয়, ফল কত প্রকারের, ফুল কেমন হয়, ফুল কত প্রকারের, পুষ্প বিন্যাস কত প্রকারের, পুষ্পপত্র বিন্যাস কত বিকারের, অমরা কত প্রকারের হতে পারে। একটু মাথায় রাখবেন এখানে যতগুলো প্রকারভেদ আসে এসবগুলো প্রকারভেদ থেকেই ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে বেশি, এবং এই প্রশ্নগুলোই সবাই মিস করে থাকে। তো শুভ ভাই, আপনি এখানে দেখতে পাচ্ছেন এমসিকিউ আসছে 35টা, আপনি এটা নিয়ে কথা বলছেন না কেন? কারণ আজ পর্যন্ত নগ্নবীজি থেকে যতগুলোই প্রশ্ন আসছে সবগুলো হচ্ছে খুবই সোজা। 1, 2 হচ্ছে সবগুলো হচ্ছে পাস্ট কোয়েশ্চেন, মানে পাস্ট কোয়েশ্চেন থেকে হুবহু কমন পড়ে গেছে। কিন্তু আবৃতবীজির প্রকারভেদে দেখা যায় কি, এটা আমরা যতই পড়ি না কেন আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রকারভেদটা আপনাদেরকে একটু ভালো করে পড়ে যেতে হবে, তাহলে মনে হয় ভালো। আর আবৃতবীজির গোত্র পরিচিতি থেকে আপনারা পড়বেন পোয়াসির উদ্ভিদগুলা কি কি, পোয়াসি উদ্ভিদ, সাথে হচ্ছে মালবেসির উদ্ভিদগুলোর নাম, এই উদ্ভিদগুলোর নাম পড়বেন, দ্যাটস ইট। এটা নিয়ে আর খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই। টিস্যু এবং টিস্যু চ্যাপ্টারের আমরা দেখেছি কি, এই চ্যাপ্টারে কখনো কোনো কঠিন প্রশ্ন বা আনকমন প্রশ্ন আসে না। এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক বা মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন পড়ে যায়। প্রিভিয়াস যে কোয়েশ্চেন ব্যাংক বা তোমাদের যে আমরা মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দিচ্ছি, সে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন পড়ে যায়। বাট আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, সব চ্যাপ্টার না পারলেও এই টিস্যু চ্যাপ্টারটার মাস্টার কোয়েশ্চেন ব্যাংক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারে নতুন কোনো কোয়েশ্চেন বানানোর জায়গাই নাই। এত ভার্সিটি এত কোয়েশ্চেন করে ফেলেছে, তোমাদের মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে অ্যারাউন্ড 200টার মতো প্রশ্ন আছে। এই 200টা এমসিকিউ যদি তুমি মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দিয়ে সলভ করে ফেলো, তাহলে দেখা যাবে টিস্যু থেকে তুমি যাই আসুক না কেন, যত ভার্সিটি আসুক না কেন, যদি এই বছর ভার্সিটি টিস্যু থেকে মোট প্রশ্ন আসে 20টা, তুমি সেই 20টাই কমন পেয়ে যাবা। এখন লাস্ট আসে আমাদের হাতিয়ার জীব প্রযুক্তি। তো দেখা যায় আমাদের জীব প্রযুক্তির একটা জিনিস সবাই মোটামুটি সবাই ভালো পারে, সেটা হচ্ছে টোটাল প্লাজমিড থেকে শুরু করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যা কিছু আছে। তো আজ পর্যন্ত ভর্তি পরীক্ষায় যতগুলো কোয়েশ্চেন দেখা গেছে ফ্রম দিস চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টার কিন্তু জাস্ট এই প্লাজমিড থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যা কিছু আছে এগুলোকে কেন্দ্র করে ঘুরেছে। প্লাজমিডের বৈশিষ্ট্য কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলা কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফসলগুলা কি, ফসলের মধ্যে কোন কোন জিনকে পরিবর্তন করা হয়েছিল, পরিবর্তন করার ফলে তুমি কি কি গুণ পেয়েছো, সুপার রাইস কি, গোল্ডেন রাইস কথাটার মানে কি, নিভ জিন কি, আলো প্রদানকারী কোনটা, খরার মধ্যে বেঁচে থাকে কোন উদ্ভিদ। মূল কথা, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত যতগুলো উদ্ভিদ আছে তাদের কোন জিন পরিবর্তন করা হয়েছে, কোন ধরনের বৈশিষ্ট্য তারা দেখায়, এই প্রশ্নটাই পরীক্ষা সব থেকে বেশি পরিমাণে আসে। তাহলে এইভাবে চলে গেল আমাদের উদ্ভিদ বিজ্ঞানের পার্টটা। বাট আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আবারও বলছি, যখন বই খুলে পড়বে তোমার অনেক বেশি লোড মনে হবে। বেটার তোমরা ক্লাস নোট এবং প্রিপারেশন বুককে সবসময় এক করে পড়ার চেষ্টা করবা। 2, তোমরা অবশ্যই মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা যেসব চ্যাপ্টার আমি যেভাবে পড়তে বলেছি। তাহলে ইনশাল্লাহ উদ্ভিদ বিজ্ঞান থেকে তোমাদের আর কোনো ধরনের ডাউট পরীক্ষায় আসার সম্ভাবনা থাকবে না। কিছু ভার্সিটির প্রশ্ন কঠিন হয়, তাদের 1-2টা প্রশ্ন আনকমন হতে পারে বা পারলেও পরীক্ষায় ডাউট আসতে পারে, বাট বাকি সবগুলো জাস্ট আমার সাজেশন যদি ফলো করে যাও দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। চলো চলে যাই আমরা জুলজিতে। জুলজিতে চ্যাপ্টার 1-এর সব থেকে কঠিন ঝামেলা আমার যেটা মনে হয় প্রাণী জগতের প্রধান পর্বসমূহ। এবং দেখা যায় কি, এখানে যে উপরে যা কিছু আছে বা নিচে যা কিছু আছে এদের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসছে কোন কোন জায়গা থেকে? এক, পরিফেরা থেকে একটু বেশি প্রশ্ন দেখা গেছে। এরপর আসে প্লাটিহেলমিনথিসের পর আসছে আমাদের অ্যানিলিডার পর আসে আমাদের মলাস্কা। তো যদি আমরা এই 4টা ফাইলাম খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারি, তবে দেখা গেছে আমাদের এই 56টা প্রশ্ন যেগুলো বিগত বছরে এসছে প্রায় ম্যাক্সিমাম আমাদের সলভ হয়ে যায়।
ম্যাক্সিমাম সলভ হয়ে যায়। মানে দেখা যাবে 48-47টা প্রশ্ন এই 4টা জায়গা থেকে ঘুরে ফিরে আসছে। কোয়াড্রেট থেকে পরীক্ষায় কি আসে? কোয়াড্রেট থেকে আসে হচ্ছে মাছের মধ্যে পার্থক্য, মাছের মধ্যে পার্থক্য পরীক্ষায় সব থেকে বেশি আসে। এরপর যদি বেশি আসে সেটা হচ্ছে ম্যামালস। সরীসৃপ থেকে কম প্রশ্ন আসছে, বাট সরীসৃপ লিখে দিলাম। তো দেখা গেছে তুমি যদি শুধু এই দুইটা জিনিস খুব ভালো করে সলভ করে চলে যাও, তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার পরীক্ষার মধ্যে কমন চলে আসে, ম্যাক্সিমাম, ঝামেলার কোনো বিষয় আর থাকে না। তো আমি বলবো তোমরা একদম চ্যাপ্টারের শুরু থেকে গদ 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 করে না পড়ে একটু এই প্যাটার্নটা ফলো করবা, যাতে পরীক্ষার মধ্যে আমাদের কমন পড়ার নিশ্চয়তা সব থেকে আমরা বেশি পাই। চলে আসি স্যারদের সব থেকে মানে পছন্দের চ্যাপ্টার এবং পুরো জুলজি বইয়ের মোস্ট কনসেন্ট্রেটেড চ্যাপ্টার বলা ইনফরমেশনের ঘাঁটি। তা আমি যদি তোমাকে একটু খুলে বলার চেষ্টা করি, বিগত বছর মানে এই সংখ্যাগুলোর পেছনে না দৌড়াই, আসল স্ট্যাটিস্টিক্স শুনো। বিগত বছরে দেখা গেছে হাইড্রা যারা অনেক আগের বছর থেকে পরীক্ষা প্রশ্ন দেখে আসছো, 2011-12 যখন ঘাসফড়িং ছিল না, দেখা গেছে 2011-12, 10-8 এইসব জায়গায় তোমার ঘাসফড়িং থেকে হাইড্রা থেকে বেশি প্রশ্ন আসতো। কিন্তু ইদানিংকালের বছর যেগুলো যাচ্ছে সেখানে ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র এটা একটা, T2 যেটা, T3 এর এখান থেকে হচ্ছে সংবেদী অঙ্গ, মানে মেনলি আমি চোখের কথা বলছি, সাথে হচ্ছে রূপান্তর। এই দুইটা পয়েন্ট খুব বেশি হাইলাইট পাইছে রিসেন্টলি। চিন্তা করো তোমার গত 7-8 বছরের মধ্যে 13টা প্রশ্ন চলে আসছে 7-8 বছরে, যেখানে ওরা গত 20 বছরে 25 বছরে কমন ফেলেছে 31টা, সেখানে একটা টপিক থেকে শুধু 7-8 বছরে প্রশ্ন আসছে 13টা, একটা টপিক থেকে 7-8 বছরে প্রশ্ন আসছে 15টা, যার রেশিওটা অনেক বেশি। তাহলে ঘাসফড়িং একটু ভালো করে ডিল করতে হবে। রুই মাছের তোমাদের জন্য একটা ব্লেসিংস, কারণ রুই মাছের শুধুমাত্র যদি বাহ্যিক গঠন এবং রক্ত সংবহনতন্ত্র পড়ো, সেক্ষেত্রে তোমার রুই মাছের 90% পড়া শেষ। শুধু বাহ্যিক গঠন আর রক্ত সংবহনতন্ত্র যদি এটা ভালো করে পড়া যায়, তাহলে আমার মনে হয় তোমার এক্সট্রা খুঁজে পড়ার কিছু নয়, তুমি ম্যাক্সিমাম কঠিন জিনিস অলরেডি পার করে ফেলেছো। তাই যখন পড়তে যাওয়ার সময় একটু মাথায় রাখবা যে আমি একটা চ্যাপ্টার যখন পড়ছি কোন কোন টপিক পারার জন্য পড়ছি, তুমি এই টপিকগুলো পারার জন্যই পারছো। চলো সে আমরা পরিপাক, তো পরিপাক থেকে দেখা যায় যে প্রশ্নগুলো আমাদেরকে খুব বেশি ঘাটায় সেগুলা কি? এক, পরিপাক গ্রন্থিগুলা কি কি? এই পরিপাক গ্রন্থি থেকে পরীক্ষায় মেনলি প্রশ্ন আসে পিএইচ, কি পরিমাণ ক্ষরণ হয়, পরিমাণ, উপাদানগুলো কি কি এবং তাদের কাজগুলা কি কি। তাহলে এই পরিপাক গ্রন্থি যেটা, এটা আপনাকে একটু ভালো করে পড়তে হবে। দুই, খাদ্যবস্তুর পরিপাক প্রণালী যেটা আছে, এটা না এইচএসসি পরীক্ষায় তোমরা যে আমিষ, শর্করা এবং স্নেহ পরিপাক করেছো, সে এইচএসসি বোর্ড স্ট্যান্ডার্ড থেকে পরীক্ষায় কমন পড়ে যায়, একদম বোর্ড স্ট্যান্ডার্ড, আলাদা কিছু না, বোর্ড স্ট্যান্ডার্ড, নতুন কিছু পড়তে হয় না। পরিপাকৃত খাদ্যবস্তু শোষণ থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে না বললেই চলে, ভেরি লেস। বাট তোমরা একটু কষ্ট করে লিপিডের যে শোষণ প্রক্রিয়া আছে, সেই লিপিডের শোষণ প্রক্রিয়াটা একটু ভালো করে দেখবা, কারণ লিপিডটাই পরীক্ষা একটু বেশি দেখতে পাওয়া যায়। স্থূলতা হচ্ছে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন প্রায় সময় দিয়ে দেয়, এবং এখানে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই থেকেই মেনলি প্রশ্নগুলো দেখতে পাওয়া যায়, বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। চলে আসি আমরা রক্তে, স্যারদের খুব ফেভারিট, প্রশ্ন আসবে না এটা চিন্তা করাটাও ভুল। তুমি যদি স্বপ্নের মধ্যেও থাকো তারপরও মাথায় রাখতে হবে রক্ত থেকে, মানে তুমি যদি অ্যাক্সিডেন্ট না করো বা কোনো ভার্সিটি ভুল না করে, প্রত্যেকটা ভার্সিটি প্রত্যেকটা বছর প্রত্যেকটা টাইপে যতগুলো ইউনিট আছে রক্ত থেকে কোয়েশ্চেন একদম ফিক্সড। আমি যদি তোমাকে এখন বলি রক্তের জন্য তুমি কোন টপিকগুলো ভালো করে পড়বা, আমি সবার আগে বলবো হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ গঠন, শ্বেত রক্তকণিকার কাজ গঠন তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এগুলো হচ্ছে 3 স্টার, হ্যাঁ 3 স্টার, এটা হচ্ছে 3 স্টার, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তোমাকে হৃৎপিণ্ডের যে গঠন আছে সেই হৃৎপিণ্ডের গঠনের সাথে হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলো আছে সেই কপাটিকাগুলো তোমাকে ভালো করতে পড়তে হবে, এটা হচ্ছে 3 স্টার। ছোট টপিক বাট প্রশ্ন তুমি পাবাই,
ফর শিওর কোশ্চেন পাবা। এরপর আসেন রক্তচাপ এবং সংবহন। এটা হচ্ছে ইজিয়েস্ট এবং এইচএসসি ভর্তি পরীক্ষায় এইচএসসি বোর্ড পরীক্ষায় তোমরা যা যা পড়েছিলে হুবহু এখান থেকে কমন পড়ে যায়। জাস্ট পরীক্ষায় মাঝে মাঝে এটা রিটেন আকারে আসে, নাহলে এমসিকিউ আকারে। ইজি কোয়েশ্চেন্স, বাট নাম্বার অবশ্যই পাবা, মানে ভয় পাওয়ার কিছু নেই। এখন আসেন হৃদরোগ। তো যেহেতু তোমরা মেডিকেলের জন্য পরীক্ষা দিচ্ছ না, যেহেতু দেখা যায় কি আমাদের প্রিপারেশনটা মেডিকেল পন্থী না, স্যারেরা সবসময় রোগ রিলেটেড বিষয়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করে ফ্রম হিউম্যান বডি। তারপরও দেখা গেছে গত 25-30 বছরে আমাদের প্রশ্ন আসছে মাত্র 7টা। এর মানে প্রতি 3-4 বছর একটা করে প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো খুবই সোজা। আমি বলবো ক্লাস নোট তোমরা যদি হৃদরোগের জন্য ফলো করো তাহলে ক্লাস নোট ইজ মোর দেন এনাফ। ক্লাসে যা তোমাকে পড়ানো হবে বা তোমাকে ম্যারাথনে যেই পিডিএফটা দিয়ে দেওয়া হবে ক্লাস নোটের, সেটা পড়লেই না পরীক্ষায় তুমি 100% কমন পাবা। মিস করার সম্ভাবনা আসলে আমরা এখানে দেখি না। চলে যায় নেক্সট টপিক, শ্বসনতন্ত্র, শ্বসনের শারীরবৃত্ত, ধূমপানজনিত জটিলতা, লক্ষণ প্রতিকার। একটু যদি ক্লিয়ারলি বলি, এই চ্যাপ্টারের 2 আর 3 যে টপিকগুলো আছে এই জায়গা থেকে না পরীক্ষায় প্রশ্ন খুব রেয়ার আসলে, কারণ ডিফারেন্ট টাইপের প্রশ্ন এখান থেকে করলে রোগে চলে যাওয়া হয়। তো স্যারেরা না রোগ থেকে খুব বেশি প্রশ্ন করতে পছন্দ করে না, যখন তারা জুলজিতে আছে। হিউম্যান বডি রিলেটেড হয়ে যায় তো ঝামেলা হয়, অনেক বেশি এদিক ওদিক হয়ে যায়। ফর দ্যাট রিজন তারা ম্যাক্সিমাম সময় দেখা যায় শ্বসনতন্ত্রের যে গঠন উপাদান, অ্যালভিওলাই কি জিনিস, ফুসফুসে কি আছে, ব্রঙ্কাস কয়টা, প্রাইমারি ব্রঙ্কাই কয়টা, প্রাইমারি সেকেন্ডারি ব্রঙ্কাই কয়টা, অ্যালভিলাসের ভেতরে কি পাওয়া যায়, সারফেক্টেন্ট কি, টাইডাল ভলিউম কি, শ্বাস প্রশ্বাস কিভাবে হয়, শ্বাস প্রশ্বাস হওয়ার প্রক্রিয়া, এইগুলোর মধ্যেই ঘুরপাক খেয়েছে বিগত কয়েক বছরে। এবং বিগত কয়েক বছরে দেখা গেছে শ্বসনের শারীরবৃত্ত থেকেও প্রশ্ন বেশি করা হয় নাই। মাঝে মাঝে হিমোগ্লোবিনের গঠন থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, হিমোগ্লোবিনের গঠন থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে। আর এই জায়গাগুলো রেয়ার কোশ্চেন, মানে যেগুলো খুব স্বাভাবিক কোশ্চেন আমরা পড়েছি ওগুলোই আসে, এখান থেকে কঠিন কিছু আসে না। তো আমি তোমাকে বলবো তুমি যদি ক্লাস নোট অথবা প্রিপারেশন বুক যে কোনো একটা ফলো করো তাহলেই এনাফ, মানে এগুলোর জন্য বই ঘেটে খুব কষ্ট করার প্রয়োজন নাই। এখন আসেন মানুষের কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, অস্থি তরুণাস্থি। সবার আগে আমি বলবো মানুষের প্রত্যেকটা অস্থির সংখ্যা তোমাকে খুব ভালো করে পড়ে নিতে হবে। অস্থির সংখ্যা তোমাকে খুব ভালো করে পড়ে নিতে হবে। এটা থেকেই প্রশ্ন আসছে মোট 32টা। এর মানে 206টা হাড্ডির নাম যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে 32টা কোশ্চেন ফিক্সড তোমার জন্য, মানে তুমি পেরে যাবা। দেখবা তুমি বিগত বছরে মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করার সময় কিচ্ছু মিস করতেছো না, সব পেরে গেছো। উপাঙ্গীয় কঙ্কাল, অস্থি তরুণাস্থি, টিস্যু, পেশি টিস্যু আর লিভার। তো এখান থেকে আমি যদি একটু বলি, অস্থি থেকে না তরুণাস্থি থেকে প্রশ্ন আসছে একটু বেশি, এবং তরুণাস্থির যে প্রকারভেদ আছে সেই তরুণাস্থির প্রকারভেদ থেকে পরীক্ষা একটু প্রশ্ন বেশি আসে। আর পেশি টিস্যু লিভার থেকে দেখা যায় কি পেশি টিস্যু থেকেই পরীক্ষা একটু প্রাধান্য দেওয়া হয়। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশির মধ্যে পার্থক্য, এই পার্থক্য পড়লেই ম্যাক্সিমাম সময় প্রশ্ন কমন পড়ে যায়, মানে তোমাকে এক্সট্রা কিছু করার প্রয়োজন পড়ছে না। চলে যায় জিনতত্ত্ব, মেন্ডেলের সূত্র এবং ব্যতিক্রম। মাথায় রাখবেন শুধুমাত্র যদি তুমি এখানে 3টা জিনিস ফলো করো, সূত্রটা কি, তার ব্যতিক্রমটা কি, তা আমরা ক্লাসে একটা নোট করাই দিই, তোমরাও করে নিতে পারো এখন থেকে। ব্যতিক্রম কি, তার অনুপাত কত এবং তার এক্সাম্পল কি। যদি তুমি এই 4টা জিনিস খাতায় নোট করে ফেলতে পারো, কি কি বললাম, সূত্র কোনটা, কোন সূত্রের ব্যতিক্রম, তার অনুপাত কত আর তার এক্সাম্পল কি, তুমি ভর্তি পরীক্ষায় 53টা কোশ্চেন ইজিলি পেরে যাবা। মানে তুমি 5 কোশ্চেন ব্যাংক সলভ করে দেখবে এগুলাই ঘুরে ফিরে আসছে, কোনো ঝামেলা নাই। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেটা আছে এইখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে, প্রত্যেক বছর, এবং এটা আমার পক্ষ থেকে একটা 5 স্টার মার্ক টপিক। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এটা তোমাকে একটু ভালো করে পড়তে হবে, খুব সাবধানতার সাথে পড়তে হবে এবং ক্লাস দেখে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে দেখবে পরীক্ষা প্রশ্ন মিস করবে না। গত বছরও পরীক্ষা আসছে আপনাদের জিএসটিতে পাওয়া গেছে, এবং পরীক্ষা অনেকে ভুল করে চলে আসছে কারণ তারা কোয়েশ্চেন বুঝে নাই দেখে,
ঠিক আছে, বাট খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা প্রশ্নে পাবা 100% তুমি। ব্লাড গ্রুপ খুবই সোজা, এটা ব্লেসিংস টাইপের জিনিস, তোমাকে প্রায় সময় দিয়ে দেয়, বাট এখানে মাঝে মাঝে স্যাররা একটু কঠিন করার জন্য RH ফ্যাক্টর থেকে প্রশ্ন করে। তো RH ফ্যাক্টর নিয়ে আমরা তোমাদেরকে বিস্তারিত অবশ্যই পড়াবো। সবাই তো ম্যারাথনে আমাদের সাথে থাকবে, অফলাইন ক্লাসে থাকবে, সেখানে দেখে নিতে পারবা। এছাড়া সবসময় বলবো, এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার শব্দটা ছোট, ব্লাড গ্রুপ শব্দটা ছোট, কিন্তু এগুলা থেকে কিন্তু তোমার র্যাঙ্ক ইমপ্রুভিং প্রশ্নগুলো দেয়। এর মানে কেউ যদি RH ফ্যাক্টর রিলেটেড প্রশ্নটা পেরে যাও, তোমার র্যাঙ্ক ইমপ্রুভ করবে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার র্যাঙ্ক ইমপ্রুভ করবে, কারণ এগুলো নিয়ে সবার ঝামেলা থাকে। তুমি পেরে গেছো মানে তুমি বাজিমাত করে ফেলেছো, এটা তোমার অ্যাডভান্টেজ। বিবর্তন থেকে আমরা যতগুলো প্রশ্ন আজ পর্যন্ত দেখেছি, ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে ডারউইনকে ঘিরে ছিল। ডারউইনের তত্ত্বকে ঘিরে ছিল এক, আর আরেকটা হচ্ছে ডারউইন বাদে চ্যাপ্টারের শেষের দিকে দেখবা বিবর্তনের কিছু প্রমাণ আছে, বিবর্তন সম্পর্কিত প্রমাণ আছে। এই প্রমাণগুলো থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন দেয়। এছাড়া কিন্তু বিবর্তনের প্রশ্নের আজ পর্যন্ত আমরা কোনো ভ্যারিয়েশন পাই নাই, এবং এগুলো ভেরি ইজি টু অ্যান্সার অ্যাকচুয়ালি। তাহলে এই তো আমাদের হয়ে গেল টোটাল যে সিলেবাস কাভারিং অ্যাডমিশন হ্যাক্স। এটা অ্যাডমিশন হ্যাক্স কেন বললাম, যখন আমরা তোমাদের বয়সে ছিলাম, আমরা প্রিপারেশন শুরু করেছিলাম অ্যাজ এ ব্লাইন্ড ফুল, বইয়ের প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত কন্টিনিউয়াসলি গদ 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 ও ও ও করে পড়েছি, পড়তে পড়তে ভুলে গেছি, পরীক্ষার নাম্বার কম আসছে, ডিপ্রেশনে পড়েছি, কারণ আমাদেরকে এগুলো দেখানোর কেউ ছিল না, কোন চ্যাপ্টার থেকে কি পড়তে হবে, কোন ভার্সিটির জন্য কি পড়তে হবে। আমরা পরীক্ষা দিয়ে দিয়ে চান্স পেয়ে পেয়ে শিখেছি যে আসলে প্রশ্ন কেমন হয়, কিভাবে চান্স পেতে হয়। কিন্তু আমরা এই ভিডিওগুলো নিয়ে আসার কারণ, যাতে তোমরা প্রিপারেশন শুরু হবে আরও কয়েকদিন পর তোমরা যখন আবার পড়াশোনা শুরু করবে আফটার প্র্যাকটিক্যাল এক্সাম, তখন তোমরা দেখবা যে এই জিনিসগুলাই তোমাকে আসলে ভর্তি পরীক্ষার দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে, এবং তোমাকে একটা ভালো প্লেস ইন ইউর ড্রিম ইউনিভার্সিটি সিকিউর করার জন্য হেল্প করছে। তাহলে আমাদের আজকের যে টোটাল ডিসকাশন, সেটা হচ্ছে পার চ্যাপ্টার আমার অ্যাপ্রোচ কেমন হবে, কিভাবে পড়ব, এবং কোন টপিকগুলোকে আমার সবার আগে প্রায়োরিটি দিতে হবে। সো দেখা হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসগুলোকে। টিল দেন বেস্ট অফ লাক। আর তোমাদের 3 মাসের জার্নি ইজি করার জন্য আমরা অনেকে আছে টিমে, দেখা হবে শীঘ্রই। থ্যাংক ইউ।